হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে হচ্ছে বেসিক্যালি সামনে আমাদের সবার 2021 মানে 2021-এ যারা এবার এসএসসিতে কলেজে ভর্তি হতে যাচ্ছ তাদের অ্যাডমিশন টেস্ট হবে আর কি। আমরা সবাই শুনতেছি না, হবেই আসলে সামনে 16 তারিখে হচ্ছে নরডেমের যে অ্যাডমিশন টেস্ট সেটা অনলাইনে হবে। হ্যাঁ, তো অনলাইনে বেসিক্যালি তোমার সেটা কিন্তু এমসিকিউই হবে, আমরা সবাই বুঝতেই পারতেছি। তো এমসিকিউ প্রিভিয়াস ইয়ার গুলোর কোশ্চেন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তো আমরা দেখব যে প্রিভিয়াসে 2-3 বার কিন্তু এমন তোমার এমসিকিউ টাইপের পরীক্ষা হয়েছে আগে। হ্যাঁ, তো সেই এমসিকিউ পরীক্ষার পরে পরে তারা ভাইবা নিচ্ছে, তো এবার হয়তো ভাইবা হবে না। তো আমরা হচ্ছে বেসিক্যালি কি করতে চাচ্ছি, আমরা হচ্ছে ইয়ার ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করব। শুধু যে এমডিসি তা না, মানে হলিক্রসেও কিন্তু তোমার ভর্তি পরীক্ষা হয় আর কি। হ্যাঁ, তো আমরা দুইটারই কোশ্চেন সলভ করব ওয়ান বাই ওয়ান। এই যে টাইম আছে, 4-5 দিন আছে, এই টাইমের ভিতরে আমাদের কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই মেটাফিয়ের পক্ষ থেকে আমরা হচ্ছে একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি এইচএসসি ফার্স্ট ইয়ারের। তো যারা যারা আমাদের সাথে জয়েন করতে চাও তারা আমাদের এই ভিডিওর নিচে গুগল ড্রাইভের যে মানে ফর্মের যে লিঙ্কটা থাকবে সেটা তোমরা ওখানে ফিল আপ করে আমাদের সাথে জয়েন করতে পারো। ওকে, তো আমরা শুরু করি। আজকে হচ্ছে বেসিক্যালি আমরা নরডেম 2018-19 এর একটা কোশ্চেন সলভ করার পাশাপাশি আমরা হচ্ছে এই কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করব যে কি টাইপের কোশ্চেন আসতে পারে আর কি। হ্যাঁ, তো ফার্স্ট আমরা কোশ্চেন একটা একটা করে দেখব এবং এই রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে একটু হালকা পাতলা ডিসকাস করব আর কি। ঠিক আছে, ওকে। তো আসো তাহলে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, আমরা দেখতে পাচ্ছি এখানে 2018-19 সালের নরডেম অ্যাডমিশন টেস্টের ফার্স্ট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন টাইপের যে তোমার সাইন স্কয়ার থিটা মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি তোমার কস থিটা হয়, কস থিটা হলে থিটা ইকুয়াল টু কত, এটা ছিল তোমার প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন। আমি বুঝতে পারছি খুব সহজভাবে করে ফেলতে পারি। কিভাবে দেখো, যে তুমি সাইন স্কয়ার থিটাকে এই পাশে রাখো আর কস স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাও। তো সাইন স্কয়ার থিটাকে তুমি কি লিখতে পারো বলো? সাইন স্কয়ার থিটাকে তুমি লিখতে পারো হচ্ছে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাই না? আর কস স্কয়ার থিটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি আসছে, কস থিটা প্লাস কস স্কয়ার থিটা। এটা কিন্তু মাথায় করা যায় চাইলে। তাহলে তুমি কস থিটা কমন নিলে কি আসে দেখো, কস থিটা কমন নিলে আসে হচ্ছে 1 প্লাস কস থিটা। তো তুমি বুঝতে পারতেছো যে এই পাশে a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে আছে। এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা কি চিন্তা করতে পারি বলো? a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে all স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, তো তাইলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি বলো? a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ, তাহলে দুই পাশ থেকে কিন্তু 1 প্লাস cos থিটা কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে তোমার থাকতেছে কি, যে 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু cos থিটা থাকতেছে না? তাহলে আমরা কি বলতে পারি বলো, যে 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1। 2 cos থিটা ইকুয়াল টু হচ্ছে কত বলো? 1। তাহলে cos থিটা ইকুয়াল টু কত আসতেছে? cos থিটা ইকুয়াল টু আসতেছে হাফ। তার মানে তোমার যে থিটা ইকুয়াল টু কত বলো? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, বা অপশনে তোমার পাই বাই 3 ও থাকতে পারে। ঠিক আছে, তো দুইটার যেটা অপশনে থাকবে সেটা হচ্ছে অ্যানসার হবে। তো তোমরা তাহলে বুঝতে পারতেছো যে সমাধান ত্রিকোণমিতির যে সমাধান আছে, তো সেই সমাধানগুলো কিন্তু একটু বাসা থেকে একটু দেখে যেও আর কি। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেনে আসবে এমসিকিউ যেহেতু। হ্যাঁ, আর এবার কিন্তু তোমার 0.5 মার্ক কাটা যাবে একটা যদি তুমি ভুল অ্যানসার করো। ভুল অ্যানসার করতে যাবে না, যেটা তুমি পারো না সেটা অ্যানসার করার দরকার নেই, কিন্তু ভুল অ্যানসার করা যাবে না আর কি। ঠিক আছে, আর এমসিকিউর সবচেয়ে ভালো অপশন হচ্ছে তোমার দাগানোর সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে, তোমার কাছে যেটা কঠিন মনে হবে, যে তুমি পারতেছো না, বুঝতেছো না, টাফ মনে হচ্ছে, বেশি টাইম যাচ্ছে। দেখো, টাইম কিন্তু তোমার একটা কোশ্চেন সলভ করার জন্য দেখা যাবে যে 1 মিনিটেরও অনেক কম। তো তুমি যদি একটা কোশ্চেন সলভ করতে যেয়ে যদি 3-4 মিনিট লাগাই দাও, তাহলে কিন্তু তোমার 3-4টা কোশ্চেনের টাইমটা সেখানে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার ভালো করার অপশন কিন্তু খুব কম। তো একটু খেয়াল রাখতে হবে যে কোশ্চেনটা করতে বুঝতেছো তোমার টাইম লাগবে, সেটা দরকার হলে তুমি স্কিপ করে চলে যাও। তুমি বাকিগুলো দেখবা যে অনেক সহজ সহজ কোশ্চেন আছে। এই যে কোশ্চেনটা আমরা কেবল করলাম, এটা কি কোনো কঠিন কোশ্চেন ছিল বলো? না কিন্তু। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই, দেখি নেক্সট কোশ্চেনটা কি আছে। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে তোমার a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত? হ্যাঁ,
তো এখন দেখো যে আমরা সবাই কিন্তু এই ফর্মুলাটা জানি, এটা কিন্তু মাথায় করা যায়, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এটা একটা সূত্র ছিল না, দুইটা সূত্র ছিল। তো একটা সূত্র ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে আমরা এমন লিখতে পারি যে a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। কিংবা আরেকটা ছিল হচ্ছে তোমার কি ছিল বলো তো, আরেকটা ছিল হচ্ছে a half of a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square, এরকম ছিল আর কি। তো এটা আমাদের দরকার নাই। দেখো এখন আমরা বলে দিছে এটা ইকুয়াল টু a plus b plus c ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 বসালে এই পাশে তাহলে কি চলে আসতেছে, দেখো 0 চলে আসতেছে না, মানে এই সেম জিনিসটা ইকুয়াল টু 0। তাহলে শুধু এইটুকু ইকুয়াল টু কত, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু কত বলো, 3abc। এটা ইকুয়াল টু কত বলো, তাহলে অ্যানসারটা কত হবে, অ্যানসারটা হবে হচ্ছে তোমার 3abc। বুঝা গেছে? খুব সহজ, এটা তো মাথায় করতে পারতাম, ফর্মুলা তুমি যদি জানা থাকতো আর কি। ঠিক আছে, সহজ জিনিস, ফর্মুলাগুলো একটু মাথায় রাখতে হবে, রেখে একটু ফাস্ট করতে হবে আর কি। ওকে, তো দেখো এখন আমরা তাহলে থার্ড কোশ্চেনে চলে যাই, যে থার্ড কোশ্চেনটা কি ছিল। থার্ড কোশ্চেনটা ছিল হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 হলে বাহুর দৈর্ঘ্য কত। সমবাহু ত্রিভুজের মধ্যমা 3 হলে বাহুর দৈর্ঘ্য কত, দেখো মধ্যমার সাথে বাহুর দৈর্ঘ্যের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি আসলে একটু খেয়াল করো, যে আমাদের এইখানে এটাকে যদি আমরা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করি, তাহলে সমবাহু ত্রিভুজ থেকে এই বিপরীত যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে সেটাই বেসিক্যালি মধ্যমা হয়ে যায়। মানে বিপরীত যে বাহুটা তার মধ্যবিন্দু যোগ করলে যে রেখাটা পাওয়া যায় সেটাই হচ্ছে মধ্যমা। তো দেখো, তো তাহলে মধ্যমাকে আমরা ধরে নাও যে এইচ ধরতেছি, এইচ, তাহলে এটা তো হচ্ছে এ, তাই না, এটা হচ্ছে কত বলো, এটা হচ্ছে a/2। তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছ না, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি h স্কয়ার প্লাস a/2 হোল স্কয়ার। a/2 হোল স্কয়ার করলে কি আসে, a স্কয়ার বাই 4। তো তাহলে তোমার যে h স্কয়ার, সেই h স্কয়ার ইকুয়াল টু আসতেছে হচ্ছে 3a স্কয়ার বাই 4। কত আসতেছে বলো, এই a/4 কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কত আসে বলো, 3a স্কয়ার বাই 4। তার মানে তোমার যে মধ্যমা ইকুয়াল টু কত বেসিক্যালি বলো, √3/2 ইনটু a। ক্লিয়ার? ওকে, তো দেখো এখন তোমার এই মধ্যমাটা দেওয়া আছে, মধ্যমা কত দেওয়া আছে, মধ্যমা 3 দেওয়া আছে, তাহলে 3 ইকুয়াল টু হচ্ছে কত বলো, √3/2 ইনটু a। তাহলে আমরা আমাদের এখানে ফাইনাল যে आंसर a ইকুয়াল টু কত আসবে বলো, a ইকুয়াল টু আসবে হচ্ছে 2√3 একক, 2√3 একক। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা যদি এই জিনিসটা জানতাম যে তার মধ্যমা আর হচ্ছে তার বাহুর দৈর্ঘ্যের ভিতর সম্পর্কটা কি, তাহলে কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারতাম। হ্যাঁ, যে এই যে সম্পর্কটা, ঠিক আছে। তো এখন মনে করো যে তুমি ভুলে গেছো এই ফর্মুলাটা, তোমার মনে নাই যে h ইকুয়াল টু √3/2 ইনটু a, এটা তোমার খেয়াল নাই। তো তোমার এই জিনিসটা কিন্তু মাথায় তুমি করতে পারো, বেশি সময় লাগে না কিন্তু চিন্তা করতে যে এটা কি হবে। একবার যদি একটু পড়তা বাসায়, তো এটা তুমি মাথায় চিন্তা করার সাথে সাথে মনে পড়ে যেত যে h ইকুয়াল টু হচ্ছে তোমার √3/2 ইনটু a। ক্লিয়ার? ওকে, তো এখন দেখো, এখন আমরা নেক্সট তাহলে সামনে যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা চলে যায়। হ্যাঁ, তাহলে পরিমিতির ফর্মুলাগুলা তোমাদের যে হায়ার ম্যাথে যে পরিমিতি আছে, হ্যাঁ, মেনসুরেশন বলে যেটা ইংলিশ ভার্সনে, যদি কেউ থেকে থাকো আর কি। ও একটা জিনিস, সেটা হচ্ছে কি, এনডিসি তে কিন্তু ফিক্সড কিছু সিট আছে, তো 300টার মতো সিট আছে ইংলিশ ভার্সনের জন্য। তো সেখানে কম্পিটিশন কিন্তু একটু তুলনামূলকভাবে কম হয় আর কি। হ্যাঁ, তো যারা ইংলিশ ভার্সনে আছে তাদের জন্য একটা গুড নিউজ আর কি। ওকে, তো এখন আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন 4 কি ছিল দেখো, কোশ্চেন 4 ছিল হচ্ছে যে x ইকুয়াল টু √6 প্লাস √5 হলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব ইকুয়াল টু কত। এই জিনিসটা বের করতে বলছে। এটা তোমাদের বইয়ের ম্যাথ, তোমরা অনেকেই করছো হয়তো, যে x ইকুয়াল টু যদি এটা হয় তাহলে আমরা কিন্তু অনেকেই জানি, এটা কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো যে 1/x ইকুয়াল টু কত বলো, 1/x ইকুয়াল টু হচ্ছে √6 মাইনাস √5, √6
মাইনাস রুট ফাইভ। কিভাবে হয়েছে সেটা তোমাদের আশা করি দেখানোর প্রয়োজন নেই। তারপরে যদি দেখতে চাও, আচ্ছা আসো দেখি যে এক্স মানে তো এটা দেওয়া আছে তাই না, তাহলে হচ্ছে কি যে রুট সিক্স প্লাস রুট ফাইভ, এক্স এর মান যা ছিল সেটাই তুমি এখানে বসাই দাও। আমাদের টার্গেট তো আসলে 1/x এর মানটা বের করা তাই না। তো এখন তুমি কি করবা দেখো যে উপরে নিচে এই যে নিচে যেটা আছে তার কনজুগেট দিয়ে উপরে নিচে মানে অনুবন্ধী দিয়ে আর কি। রুট সিক্স প্লাস রুট ফাইভ এর অনুবন্ধী কত বলো, রুট সিক্স মাইনাস রুট ফাইভ। ক্লিয়ার? ওকে, তো রুট সিক্স মাইনাস রুট ফাইভ বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সিক্স মাইনাস ফাইভ মানে কত ওয়ান। তাহলে আমাদের 1/x ইকুয়াল টু কি আসতেছে, এই জিনিসটা আসতেছে। তো তুমি যদি বাসায় যদি এসএসসি পরীক্ষার আগে যদি এই টাইপের অঙ্কগুলো করে থাকো তাহলে কিন্তু তোমার এই জিনিসটা করতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না আর কি। হ্যাঁ, ওকে ফাইন। তো দেখো তাহলে আমরা কি পাইলাম বলো, আমরা হচ্ছে x ইকুয়াল টু ঠিক একইভাবে এরকম কিন্তু আরো থাকতে পারে, যেমন ধরো যে x ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু আছে, তাহলে তোমার 1/x ইকুয়াল টু কত হবে, রুট থ্রি মাইনাস রুট টু আর কি। ঠিক আছে, এরকম হবে আর কি। যদি এক ডিফারেন্স থাকে তাহলে এমন হবে। আবার দুই ডিফারেন্স থাকলে কিন্তু এটা মাইনাস দিয়ে আসো না, দেখা গেল যে রুট সিক্স মাইনাস রুট ফোর আছে, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না আর কি। হ্যাঁ, একটু খেয়াল রাখতে হবে, অন ডিফারেন্সের ক্ষেত্রে এটা পসিবল শুধুমাত্র। ওকে, তো দেখো এখন আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালুটা। তো এই ভ্যালুটাকে আমরা এক লাইন লিখলে কি লিখতে পারি যে x কিউব মাইনাস 1/x কিউব, রাইট? তুমি কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তুমি ডাইরেক্ট x এর মান আর 1/x এর মান বসা দাও। এখানে তুমি কি ফর্মুলা দিবা, কি করবা না করবা, তোমার মানে কনফিউশন আসতে পারে। হ্যাঁ, তো সেই জিনিস চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তুমি ডাইরেক্ট এটার ভ্যালুটা বসায় দাও এখানে। কিংবা তুমি যদি ফর্মুলাতে করতে চাও, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে কি আসতেছে দেখো, x কিউব মাইনাস 1/x কিউব ইকুয়াল টু কত লেখা যায়, a কিউব মাইনাস b কিউব না, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কি লেখা যায়, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু কি লেখা যায় বলো, a মাইনাস b মানে x মাইনাস 1/x ইনটু x স্কয়ার প্লাস 1 প্লাস 1/x স্কয়ার, তাই না? পরে তুমি x প্লাস 1/x এর মান বসাও, একবারে হয়ে যাবে। কিন্তু এমনি করে করতে গেলে তো অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা শর্ট তাড়াতাড়ি কিভাবে করা যায় খেয়াল করো। দেখো যে আমরা যদি x এর মানটা যদি বসাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এর হোল কিউব মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ এর হোল কিউব, ঠিক আছে? তো আমরা কিন্তু স্কুলে থাকতে কিংবা কলেজে উঠে, স্কুলে থাকতেই ক্লাস 8 থেকে তো দেখতেছে আসলে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত বলো, 4ab। আপনারা সবাই জানেন। তো আমরা এই জিনিসটা শিখতে চাই না যে a প্লাস b হোল কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব ইকুয়াল টু কত, এই জিনিসটা আমরা শিখতে চাই না। ঠিক আছে, একটু চিন্তা করো তো এই জিনিসটা ইকুয়াল টু কত। আমরা সবাই কিন্তু এই দুটো ফর্মুলা কিন্তু আমরা জানি, এই দুটো ফর্মুলা কি সেটা আমরা জানি। তাহলে দেখো এটা মানে কি, এটা মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আর আমরা যদি এখানে ফর্মুলা লিখে তারপর যদি মাইনাস দিয়ে গুণ দিয়ে দিই, যে ভিতরে একটা মাইনাস আছে, তাহলে কি আসছে দেখো, মাইনাস a কিউব প্লাস 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব। খেয়াল করো তোমার কি কি কাটাকাটি চলে যাচ্ছে, এই যে মাইনাস a কিউব ক্যান্সেল, তারপর তোমার এই যে 3ab স্কয়ার ক্যান্সেল, এটা ক্যান্সেল, এই যে এগুলা ক্যান্সেল। ঠিক আছে, তাহলে তোমার কি থাকতেছে বলো তো, যে 2 ইনটু 3a স্কয়ার b প্লাস b কিউব। ক্লিয়ার? 2 ইনটু 3a স্কয়ার b প্লাস b কিউব। ওকে, বোঝা গেছে? তো এই জিনিসটা কিন্তু তুমি মাথায় করতে পারতা, এটা মাথায় করে তুমি কিন্তু এইখান থেকে এই যে এইখান থেকে এই যে লাইনটা, আর এই যে লাইনটা, এটার ভিতরে কি কোনো পার্থক্য খুঁজে পাও? দেখো এখানে তোমার a হচ্ছে √6 আর b হচ্ছে √5। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখতে পারি বলো, আমরা লিখতে পারি হচ্ছে 2 ইনটু 3a স্কয়ার মানে কত বলো, √6 স্কয়ার মানে কত, 6। তাহলে 3 ইনটু 6 ইনটু b মানে হচ্ছে কত বলো, b মানে হচ্ছে √5 প্লাস b কিউব b কোনটা বলো, b হচ্ছে 5, সরি √5 কে কিউব করলে কত আসে, 5√5, কত আসে বলো, 5√5। তাহলে তোমার ফাইনাল যে অ্যানসারটা কি আসতেছে বলো, এই যে এটা হচ্ছে 18√5 প্লাস 5√5 মানে 46√5
√5। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো যে আমরা এইখানে যে a কিউব মাইনাস b কিউবের সূত্র দিয়ে করো আর যেভাবেই করো তোমার কিন্তু বেশ টাইম লাগবে আর কি। তুমি যদি এইভাবে করো তোমার টাইম একটু কম্পারেটিভলি কম লাগবে আর কি। ক্লিয়ার? ওকে, সবাই একটু পজ করে জিনিসটা একটু খাতায় তুলে নিতে পারো চাইলে। আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাবো এরপরে আর কি। হ্যাঁ, তোমরা বুঝতেই পারতেছো যে কোশ্চেন কিন্তু কোনো টাফ কোশ্চেন আসে না, মানে তোমাদের বইয়ে আছে তোমরা করছো সেই কোশ্চেন গুলাই আসবে, শুধু একটু মাথা ঠান্ডা রাখতে হবে আর কি। আর যদি কোনো বড় ম্যাথ দেখো যে টাইম বেশি লাগতেছে সেটা স্কিপ করে চলে যেতে হবে। হ্যাঁ, আর কোনো অসৎ উপায় অবলম্বন করা যাবে না আর কি। মানে তুমি যে তোমার মাথায় আসতে পারে আমি অমুককে একটা ফোন দিব, আমার অমুক মাস্টারের বাসায় এনে বসায় রাখবো, হ্যাঁ এসব চিন্তা ভুলেও করবা না। কারণ কি যে তারা যে অথরিটি যারা অ্যাডমিশন টেস্ট নিচ্ছে, সেটা হলি ক্রস হোক আর এনডিসি হোক, তারা সবসময়ের জন্য চায় যে তাদের কাছে ভালো স্টুডেন্টগুলো যাক। তো তারা যদি কোনোভাবে বিন্দু পরিমাণ কোনোভাবে যদি বুঝতে পারে যে তোমরা আনফেয়ার মিন্স কোনো অ্যাডপ্ট করতেছো, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, তোমার পরীক্ষা ক্যান্সেল করে দিবে উইদাউট এনি নোটিশ, তুমি বুঝতেও পারবে না। হ্যাঁ, তো নিজের নিজের জায়গায় অনেস্ট থেকে নিজের মোবাইলের একটু ডাটাটা একটু ঠিকঠাক রাখবা, তারপর লাইটটা রুমে লাইটটা একটু ঠিকঠাক রাখবা। হ্যাঁ, আর এমন জায়গা চুজ করবা যে এখানে তোমার ধরো যে ওয়াইফাই যদি চলেও যায়, জানি তোমার ওইখানে নেটওয়ার্ক থাকে। যেমন আমি যে এখানে দাঁড়ায় আছি যে রুমটাতে, এই রুমটাতে কিন্তু তোমার ওয়াইফাই পায়, মানে আমার বাসায় তো ওয়াইফাই আছে, এটা তো পাবেই স্বাভাবিক, কিন্তু এখানে কিন্তু মোবাইলের নেটওয়ার্ক কিন্তু পায় না। হ্যাঁ, তো বাই চান্স দেখা গেল কারেন্ট চলে গেল। হ্যাঁ, তো কারেন্ট চলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু করা পসিবল না, তুমি কিন্তু তখন পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে আর কি। যাই হোক, হোয়াটএভার, আশা করি সবার জন্য সবার ভালো হোক। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমি আরেকবার তোমাদের একটু রিমাইন্ডার দেই, আমাদের সামনে 22 তারিখ থেকে আমাদের যে ইন্টার ফার্স্ট ইয়ারের যে ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা চাইলে সেখানে জয়েন করতে পারো, নিচে ফর্মের লিংক থাকবে, তোমরা সেটা ফিল আপ করে আশা করি সেখানে তোমরা জয়েন করে যেতে পারো আর কি আমাদের সাথে। ওকে, তো দেখো এখন আমরা নেক্সট কোশ্চেনটা পড়ি আর কি। নেক্সট কোশ্চেন কি ছিল একটু দেখি, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত হলে ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হবে। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য কত হলে ঠিক আছে তার ক্ষেত্রফল 1200 স্কয়ার মিটার কিংবা মিটার স্কয়ার যেটাই বলো, হ্যাঁ 1200 স্কয়ার মিটার হবে। তো এখানে দেওয়া আছে অপর বাহুর দৈর্ঘ্য 60 মিটার। অপর বাহু মানে যেই বাহুটা সমান না আর কি, ঠিক আছে, মানে যেটা হচ্ছে তাদের দুইজনের থেকে বড় কিংবা ছোট আর কি। হ্যাঁ, অপর বাহুর দৈর্ঘ্য 60 মিটার। কত মিটার বলো? 60 মিটার। তো আমরা সবাই আশা করি সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা আমরা জানি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রফলটা কি বলো? ক্ষেত্রফলটা হচ্ছে তোমার b/4 ইন্টু রুট ওভার কত হবে বলো? সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে তোমার b/4 ইন্টু রুট ওভার 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই জিনিসটা, এই ভ্যালুটা ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, এই ভ্যালুটা ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 1200। তো তুমি এই যে b হচ্ছে তোমার সাথে অসমান বাহু আর a হচ্ছে তোমার সাথে সমান বাহু, তাহলে তোমার a এর মান বের করতে বলছো। তাহলে আমাদের যে অ্যানসারটা যেটা আসবে সেটা হচ্ছে তোমার 60/4 ইন্টু রুট ওভার 4a স্কয়ার মাইনাস কত বলো? মাইনাস 60 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1200। তো এখান থেকে তোমার জাস্ট যে a এর যে ভ্যালুটা, সেই a এর ভ্যালুটা তুমি বের করতে হবে আর কি। a ইকুয়াল টু কত সেই ভ্যালুটা তোমার বের করে ফেলতে হবে আর কি। ঠিক আছে, খুব সহজ, ফর্মুলা দেওয়া থাকলে তুমি কোশ্চেনের অ্যানসারটা বের করতে হবে। আমি বারবার বলতেছি যে ত্রিকোণমিতি মানে এই পরিমিতি কিংবা মেনসুরেশন, ইংলিশ ভার্সনের যে কোশ্চেনগুলো আসে কিংবা বাংলা ভার্সনের যে কোশ্চেনগুলো আসে, তো এগুলা এই মেনসুরেশনের কোশ্চেনগুলো একটু ভালো করে দেখে যাও আর কি। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। ওকে, নেক্সট কোশ্চেনটা কি ছিল আমরা একটু দেখি। নেক্সট হচ্ছে তোমার এমন একটা কোশ্চেন ছিল, দেখো
যে 5x 5x প্লাস 3y প্লাস 6 ইকুয়াল টু 0 6 ইকুয়াল টু 0 সমীকরণের ঢাল মানে এই এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তো সরলরেখার ঢাল কত? খুব তাড়াতাড়ি বলা যায় কিন্তু জিনিসটা অনেক ফাস্ট বলে দেওয়া যায় এটার ঢালটা কত। হ্যাঁ, ঢালটা কত হবে বলো? ঢালটা হবে হচ্ছে তোমার -5/3। কিভাবে বুঝলাম -5/3 হবে বলো? আমরা একটা সমীকরণের ঢাল কিভাবে বুঝি? তার ঢালের মানটা কত বলো? সেই ঢালের মানটা আমরা কিভাবে বুঝি বলো? ঢালের মান আমরা বুঝি হচ্ছে আমরা এমন একটা সমীকরণ দেখছি যে y হচ্ছে mx c। এই যে m টা, সেই m হচ্ছে তার ঢাল আর c হচ্ছে তোমার y অক্ষের খণ্ডিত অংশ। ক্লিয়ার? ওকে, তো এই যে m, দেখো আমরা যদি এই ইকুয়েশনটাকে যদি এই ফরম্যাটে সাজাই তাহলে আমার মাথায় প্রথমে কি আসবে? যে আমি শুধু y এর গুলা এক পাশে রাখবো, বাকিগুলোকে অন্য পাশে নিয়ে যাব। পরে তো আমার এখানে y এর সহগটাকে 1 বানাইতে হবে। তাহলে y এর সাথে যা আছে সেই জিনিসটা দিয়ে আমি কি করব? সেই জিনিসটা দিয়ে ভাগ করে দেব না? তো এখন y এর সাথে কি আছে? দেখো 3 আছে। তো তুমি যদি 5x আর 6 কে যদি ওই পাশে নিয়ে যাও, -5x -6 হবে, তাই না? তো জিনিসটা কিন্তু এমনই। তাহলে তুমি যদি কোথাও যদি এমন দেখো যে ax by c = 0 সরলরেখার ঢাল বের করতে বলছে, হ্যাঁ, তাহলে এই ঢালের মানটা তাহলে কত হবে বলো তো? এই সরলরেখার ঢালের মানটা -a/b। -a/b কেন বলো? -a/b কেন? কারণ আমি এই যে by এক পাশে রাখবো, ax আর c কে আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে এই পাশে থাকার যে সাইনটা, সেই সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে না? দেখো আমরা একটু যদি সাজাই লিখি তাহলে কি আসতেছে? by -ax - c। তাহলে y কত আসতেছে? y আসতেছে হচ্ছে -a/bx - c/b। তাহলে এখন এইখানে এই যে ভ্যালুটা, এটাই হচ্ছে তোমার m ঢাল। সেই ঢালের মানটা কত দেখো? -a/b। তাহলে a/b বেসিক্যালি কি দেখো তো? যে x এর সহগ বাই y এর সহগ না মাইনাস অফ। ক্লিয়ার? খুব সহজ ভাবে কিন্তু আমরা বের করে ফেলতে, সেটাই লিখছি আসলে -5/3 আর কি। ওকে, ফাইন। তো দেখো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এগুলো কিন্তু সহজ কোশ্চেন, মানে 10 সেকেন্ডও লাগে না তোমার অ্যানসারটা দিতে আর কি। হ্যাঁ, তো এই কোশ্চেনগুলো থেকে তোমার টাইম সেভ করতে হবে। টাইম সেভ করে সামনে যেগুলো একটু বড় কোশ্চেন থাকবে সেগুলোতে কাজে লাগাইতে হবে। ক্লিয়ার? ওকে, তো দেখো এখন নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন টাইপের যে 2x - 2 ইনটু a⁴ x দিস ইকুয়ালস টু হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 3 + 2x ইনটু a⁴ x। a⁴ x কেন দিছে আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না। তো এটা হইলে x কত? এটা হচ্ছে তোমার কোশ্চেন। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো যে এই a⁴ x কিন্তু ক্যান্সেল, বাদ চলে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে 2 এর এই পাশের পাওয়ার আর এই পাশের যে পাওয়ার, যে ঘাত, সেটা কিন্তু সমান হবে। তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, 2x - 2 = হচ্ছে 3 + 2x। আচ্ছা, এটা এই জিনিসটা এটা মাইনাস হবে, প্লাস না, সরি। হ্যাঁ, এটা হচ্ছে মাইনাস। তো তাহলে খেয়াল করো যে 4x এই পাশে চলে আসতেছে। তাহলে 4x = কত আসতেছে বলো? 5। তাহলে তোমার x কত আসতেছে? x আসতেছে হচ্ছে 5/4। ঠিক আছে? x কত আসতেছে বলো? x আসতেছে হচ্ছে তোমার 5/4। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, তো এই যে সমাধানের যে ঘাত দিয়ে যে কোশ্চেনগুলো সমাধানের, এই কোশ্চেনগুলো একটু সলভ করব আর কি বাসায়। হ্যাঁ, দেখো যে তারপর বলছে যে একটা সরলরেখার ঢাল 5 এবং সরলরেখাটি -2 -3 -2 বিন্দু দিয়ে যায় যদি আর কি। একটা সরলরেখার ঢাল হচ্ছে তোমার 5 ও এটি যদি তোমার -2, -3 বিন্দু দিয়ে যায়, -2, -3 বিন্দুগামী হলে সরলরেখার সমীকরণ বের করো। সরলরেখার সমীকরণ
কত কি আর কি, ঠিক আছে। ওকে, তো দেখো এখন জিনিসটা আমরা কিভাবে করব, একটা সরলরেখার ঢাল যদি আমরা m জানি আর সরলরেখাটা যদি তোমার x1 y1 বিন্দুগামী হয়, এত বিন্দুগামী হয়, তাহলে একটা ডাইরেক্ট ফর্মুলাই কিন্তু আছে দেখবা। সরলরেখার সমীকরণটা হচ্ছে তোমার y y1 ইকুয়াল টু হচ্ছে m ইনটু x x1। তো আমাদের এখানে কি দেওয়া আছে খেয়াল করো, যে ঢালের মান দেওয়া আছে, m এর মান দেওয়া আছে 5 দিয়ে যায়, 5 হচ্ছে তার ঢাল আর সেটা হচ্ছে -2, -3 বিন্দুগামী। তাহলে তার যে সমীকরণ সেটা কি হবে বলো, y y1, y y1 বলতে কি হবে y প্লাস 3, y1 মানে হচ্ছে -3, তাহলে আমি যখন মাইনাস করতেছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 5 ইনটু হচ্ছে x প্লাস 2। তো এটাকে তুমি এই পাশে নিয়ে আসো কিংবা এগুলোর ওই পাশে নিয়ে যাও, তাহলে কি আসতেছে ফাইনাল যে অ্যানসারটা 5x y 5 দুগুণা 10, 3 আসলে হচ্ছে তোমার +7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার সেই সরলরেখার সমীকরণ। ওকে, বুঝা গেছে। তো আমাদের এই ফর্মুলাটা তোমরা হয়তো জানো কিনা আমি জানি না, যে y y1 ইকুয়াল টু m ইনটু x x1, তোমরা হয়তো অনেকে এইভাবে করতে চাইতে পারো যে y ইকুয়াল টু হচ্ছে mx প্লাস c। হ্যাঁ, পরে আমরা এখানে m এর মান বসাই দেই যে 5x প্লাস c, তারপর হচ্ছে এটা হচ্ছে এই বিন্দুগামী। তো এইভাবে করলে কিন্তু একটু বড় হয়ে যায় আর কি, যে এই সরলরেখাটাই তো হচ্ছে কি এই বিন্দুগামী, তাহলে তুমি কি এই বিন্দুতে এই সরলরেখাটা কি হবে, সিদ্ধ হবে, তাহলে কি আমরা c এর মান বের করে ফেলতে পারবো। ক্লিয়ার? ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়, সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যায়। তো এই সরলরেখার অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে করবা, বুঝতেই পারতেছো ইতিমধ্যে কিন্তু আমরা দুইটা কোশ্চেন সলভ করে ফেলছি। তো ধরেই নিতে পারো যে সরলরেখাতে তোমার মিনিমাম দুইটা কোশ্চেন আসবে ম্যাথে আর কি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, বাসায় এই সরলরেখা রিলেটেড কোশ্চেনগুলো একটু দেখে যাও আর কি, সামান্য যতটুকু টাইম পাও, এটা নিয়ে এত টেনশনের কিছু নাই। তো আমরা সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একটু দেখে ফেলি। দেখো যে তোমার এমন একটা কোশ্চেন যে cot টু দি পাওয়ার 4a প্লাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত, cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত। এটা তোমাদের বইয়ের অঙ্ক, একটা প্রমাণে ছিল আর কি। হ্যাঁ, সেম প্রুফ আর কি, যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু 1 প্রমাণ করো, এমন একটা কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, এই প্রমাণ কিন্তু করতে 2 মিনিটও লাগে না। হ্যাঁ, তো তাহলে কি, তাহলে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত, cos স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলে যা আসে, তাহলে তোমার cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কত আসতেছে, 1 মাইনাস cos স্কয়ার a আসতেছে না। তো এটাই কিন্তু অপশনে ছিল, এই যে 1 মাইনাস cos স্কয়ার a কিন্তু আসলে অপশনে ছিল। হ্যাঁ, তাহলে অ্যানসার কোনটা হবে বলো, অ্যানসার হবে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। এখানে তো আর প্রমাণ চাই না, এখানে হচ্ছে তোমার জাস্ট অ্যানসারটা চাইছে যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল টু কি হবে। বুঝা গেছে? তো আশা করি তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো, নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে sin a ইকুয়াল টু হচ্ছে 4/5, sin a ইকুয়াল টু হচ্ছে 4/5 আর হচ্ছে cos b মেবি, cos b দাও উপরটা একটু মুছে দেই। ওকে, sin a ইকুয়াল টু হচ্ছে 4/5, cos b ইকুয়াল টু হচ্ছে তোমার 12/13 হলে তোমার একটা জিনিসের মান বের করতে হবে। মান বের করতে হবে হচ্ছে, এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, tan a প্লাস tan b, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু tan b ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে দেখো, তাহলে আমরা এইখানে tan a ইকুয়াল টু বের করে ফেলতে পারবো, কিন্তু tan a ইকুয়াল টু কত সেই জিনিসটা আমরা বের করে ফেলতে পারবো। এই যে দেখো sin a, তো a ধরো যে এই কোণটা হচ্ছে তোমার a, তাহলে sin মানে কি তোমার লম্ব বাই অতিভুজ, মানে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো পিথাগোরাসের নাম্বার আছে কিছু কিছু, যেমন ধরো যে তোমার 3 4 5, মানে 3 যদি লম্ব হয় 4 যদি ভূমি হয়, তাহলে দেখবা 5 হচ্ছে কি তোমার অতিভুজ, কিংবা ভাইস ভার্সা হইতে পারে যে 4 ভূমি হইতে পারে 3 লম্ব হইতে পারে। ঠিক আছে, তারপর দেখো যে তারপর আরো কিছু নাম্বার আছে, যেমন ধরো তোমার 12 5 13।
12 13 5 5 12 13 যেটাই বলো না কেন আর কি, মানে যে কোনো দুইটাকে বর্গ করলে বাকিটা পাওয়া যায় আর কি। ধরো 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 13 স্কয়ার, কিংবা এরকম আরো কিছু সংখ্যা আছে যে 8 6 10, ঠিক আছে, 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 10 স্কয়ার। ক্লিয়ার? তো এইভাবে করে যে যে ফর্মুলাগুলো মানে যে সংখ্যাগুলো আছে চাইলে একটু মাথায় রাখতে পারো, তাহলে তোমাদের ক্যালকুলেশনের জন্য একটু সুবিধা হয়। যেমন দেখো যে এখানে কিন্তু আমি এটা 4 এটা 5 এটা চোখ বন্ধ করে লিখে দিতে পারি, এটা হচ্ছে 3 হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো তাহলে tan sin a ইকুয়াল টু যদি 4/5 হয় তাহলে tan a ইকুয়াল টু কি তোমার লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি তোমার 4/3। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে বলো তো যে tan b কি হবে, তোমরা বাসায় এটা একটু পজ করে জাস্ট এইভাবে ছবি এঁকে বলার চেষ্টা করো। এটাকে তুমি যদি b ধরো, cos b মানে হচ্ছে কি বলো, cos b মানে হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমি, আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে এটা। তাহলে এটা 12 এটা 13 হলে এটা কত হবে বলো, এটা হচ্ছে 5 হবে। তাহলে tan b মানে কি তোমার লম্ব বাই ভূমি, তার মানে এটা কত হবে দেখো 5/12। তাহলে তোমার ফাইনাল যে অ্যানসারটা যেটা আসবে সেটা কত আসবে বলো, 4/3 প্লাস 5/12 divided by 1 minus 4/3 into 5/12। এটা ক্যালকুলেশন করো, করে যা আসে তাই অ্যানসার। ঠিক আছে, ওকে। তো ত্রিকোণমিতির অঙ্কগুলো বুঝতেই পারতেছো একটু বেশি আসতেছে পরীক্ষায়। হ্যাঁ, তো বাসায় একটু এগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবা, তাহলে দেখবা যে পারতেছো আর কি। ঠিক আছে, তো নেক্সট একটা সহজ কোশ্চেন ছিল। সহজ কোশ্চেনটা হচ্ছে কি, যে সমতল জ্যামিতিতে কত সমকোণের বেশি কল্পনা করা যায় না। সমতল, সমতল, তল, তল মানে কি বলো, তল মানে হচ্ছে একটা ক্ষেত্রফল। যেমন দেখো যে এই যে বোর্ড, বোর্ড হচ্ছে একটা তল। তো এই তলে ম্যাক্সিমাম কতগুলা 90 ডিগ্রি কল্পনা করা যায়, একটা, দুইটা, তিনটা, চারটা, এর থেকে বেশি কিন্তু পসিবল না। তাহলে সর্বোচ্চ কয়টা সমতল জ্যামিতিতে একটা তলে সর্বোচ্চ কতগুলা সমকোণ থাকা সম্ভব বলো, চারটা। ক্লিয়ার? ওকে, এই কোশ্চেনটা হচ্ছে এমন টাইপের একটা কোশ্চেন ছিল। তো এগুলো বেসিক, একেবারে দুর্বল যাদের তারা তো পারবে না, মানে যারা তাদের হয়তো এখানে পরীক্ষা দেওয়া উচিত না। ওকে, যাই হোক, অনেক সময় দেখা যায় কি যে অনেক কিছু জানার পরেও সহজ জিনিস মাথায় আসে না আর কি। হ্যাঁ, এটা কিন্তু হয় মাঝে মাঝে, সবারই হয় আর কি, কম বেশি, যারা অনেক জানে তাদের ক্ষেত্রেও হয় আর কি। যাই হোক, দেখো এরপর হচ্ছে একটা অসীমতক সমষ্টির একটা ম্যাথ ছিল। ম্যাথটা ছিল হচ্ছে এমন টাইপের যে 1/3 প্লাস 1/3 স্কয়ার প্লাস 1/3 কিউব প্লাস আপ টু প্লাস এভাবে করে করে ইনফিনিটি পর্যন্ত, এটা ইকুয়াল টু কত এটা বের করতে বলছে। তো তোমরা এটা কিন্তু দেখতেই পাচ্ছেছো, এটা একটা গুণোত্তর ধারা। এটা কি ধারা দেখো, গুণোত্তর ধারা, যার প্রথম পদ, এই গুণোত্তর ধারার প্রথম পদটা কত দেখো, প্রথম পদটা হচ্ছে 1/3। প্রথম পদটা কত বলো, প্রথম পদটা হচ্ছে 1/3, আর তার যে সাধারণ অন্তর, সাধারণ অন্তরটা কত বলো, সাধারণ অন্তর 1/3। বুঝা গেছে? তো এখন এইখানে দেখতেই পাচ্ছেন অসীমতক ধারা পসিবল। কেন পসিবল, আমাদের এইখানে যে তার যে সাধারণ অন্তর বলছে, সাধারণ যে অনুপাত, সাধারণ অনুপাতটা হচ্ছে লেস দ্যান 1, মানে একের চেয়ে ছোট, তখনই কিন্তু শুধুমাত্র তোমার অসীমতক সমষ্টি বের করা পসিবল। এটা ছাড়া কিন্তু অসীমতক সমষ্টি বের করা সম্ভব নয়। এখানে যদি তোমার এমন একটা ধারা দিত 1 2 4 8 16 এমন করে 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 বলছে এটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত গেছে, পরে বলছে এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু কত, এটা কিন্তু বের করা পসিবল না আর কি। ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু জিনিসগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে। তো দেখো এখন তাহলে আমাদের এই যে অসীমতক সমষ্টি বের করার ফর্মুলা তোমরা আশা করি জানো, সেটা হচ্ছে কি বলো, a বাই 1 মাইনাস r। a কত, a হচ্ছে 1/3, 1 মাইনাস r করলে কত আসে, 1 মাইনাস 1/3। তাহলে তোমার 3 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফাইনালি কত অ্যানসার আসতেছে বলো, অ্যানসার আসতেছে হচ্ছে তোমার হাফ। কত অ্যানসার আসতেছে বলো, অ্যানসার আসতেছে হচ্ছে তোমার হাফ, 3 3 ক্যান্সেল। ওকে, তো এই হচ্ছে ছিল মোটামুটি তোমার ম্যাথের কোশ্চেন। এই পাশে কি আর ম্যাথ আছে কিনা, না ম্যাথ আর নাই আর কি। হ্যাঁ, এবার হচ্ছে তোমার ফিজিক্সের কোশ্চেন। আমরা একটু ফিজিক্সের কোশ্চেনগুলো একটু দেখি যে ফিজিক্সের কোশ্চেনগুলো কেমন ছিল। তো তার মানে দেখবা যে ম্যাথই কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি আসে 50 মার্কের পরীক্ষার ভিতরে, দেখবা যে কম্পারেটিভলি ম্যাথের কোশ্চেন একটু বেশি। তো ফিজিক্সের কোশ্চেন আমার একটু বড় বড় হয়, ম্যাথগুলো একটু তোমার ফিজিক্সের কোশ্চেনের চাইতে কম সময় লাগে। আর ফিজিক্সের কিছু বেসিক কোশ্চেন থাকে যেগুলো মনে করো দেখার সাথে সাথে অ্যান্সার বলে দেওয়া যায়। আমরা দেখবো কিছুক্ষণের ভিতরে দেখবো। দেখো একটা কোশ্চেন ছিল হচ্ছে এমন টাইপের, তোমার 1000 কেজি ভরের একটি বাস 1000 কেজি ভরের ভরের একটি বাস
একটি বাস 35 মিটার পার সেকেন্ড বেগে 35 মিটার পার সেকেন্ড বেগে এবং 1500 কেজি ভরের একটি বাস এবং 1500 এখানে কেমনে লিখবো, আচ্ছা এখানে লিখে যায় 1500 কেজি ভরের একটি ট্রাক একটি ট্রাক 30 মিটার পার সেকেন্ড বেগে 30 মিটার পার সেকেন্ড বেগে চলমান বেগে চলছে। এখন কোশ্চেন হলো দুটিতে একই বল প্রয়োগ করে থামানো হলো, কোনটি আগে থামবে? দুইটিকে একই বল প্রয়োগ করে থামানো হলে কোনটি আগে থামবে? বুঝা গেছে? তো দেখো এখন এই কোশ্চেনটা খুব সহজ, তোমরা আশা করি বলের ঘাত বল কি জিনিসটা জানো। বলের ঘাত কি বলো? বলের ঘাত হচ্ছে যে একটা বল তোমার কতক্ষণ ধরে কাজ করতেছে একটা বস্তুর উপরে, সেই সময়কে যদি আমরা বলের মান দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা আসলে বলের ঘাত পাই আর কি। হ্যাঁ, তো দেখো তাহলে বলের ঘাত জিনিসটা কি? বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে বল মানে এফ ফোর্স ইনটু টাইম টি। ঠিক আছে, তো একটু খেয়াল করো তো যে এফ মানে তোমরা কি শিখছো, এম এ পড়ছো না, এম এ ইনটু টি। আমি ক্রস আর না দেই, ঠিক আছে, এম এ ইনটু হচ্ছে কি বলো টি। তো এ মানে কি বলো তো, এ মানে হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, পড়ছো না এটা? তাহলে দেখো টি টি ক্যান্সেল, তাহলে তোমার ফাইনালি কি থাকতেছে? ফাইনাল থাকতেছে হচ্ছে এমভি মাইনাস এমইউ। তাহলে এমভি মাইনাস এমইউ কে কি বলা যায় বলো? ভরবেগের পরিবর্তন। হ্যাঁ, কি বলা যায় বলো? ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তনই কিন্তু আসলে বেসিক্যালি কি বলো? বলের ঘাত। তাহলে একটা বস্তুকে তোমার যদি থামাতে হয় তাহলে তার ভরবেগ কি করতে হবে বলো? ভরবেগ শূন্য করতে হবে। থামানো মানে কি? বেগ শূন্য হয়ে যাওয়া, তাই না? অনেক সময় কিন্তু আমরা এই জিনিসটা কনফিউশনে পড়ে যাই যে ত্বরণ শূন্য মানে বস্তুটা থেমে গেছে। ত্বরণ শূন্য মানে কিন্তু বস্তুটা থেমে যায়নি, বস্তুটা চলতেছে একটা নির্দিষ্ট বেগে চলতেছে। সে যদি থেমে থাকে তাহলে থামাই আছে, আর সে যদি সে যে বেগে যাচ্ছে, ত্বরণ না থাকলে সে সেই বেগে যাইতে থাকবে আর কি। ক্লিয়ার? ওকে, তো দেখো এখন আমাদের এখানে আমরা তাহলে কি পাচ্ছি, যে আমাদের কি বের করতে বলছে, যে বলছে যে কে আগে থামবে একই বল প্রয়োগ করলে কে আগে থামবে। ক্লিয়ার? দেখো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে দুইজনেরই ভরবেগ 0 করে দিতে হবে। তাহলে যার ভরবেগ বেশি সে হচ্ছে পরে থামবে। ঠিক আছে, তুমি যদি সেম বল প্রয়োগ করো, খেয়াল করো যে এই ক্ষেত্রে ভরবেগ কত, এটার ভরবেগ হচ্ছে তোমার দেখতে পাচ্ছি 35,000 কেজি মিটার পার সেকেন্ড প্রথমটা। দ্বিতীয়টার কত দেখো, দ্বিতীয়টার ভরবেগ হচ্ছে তোমার 1500 সাথে কত গুণ করতে হবে বলো? 1500 সাথে হচ্ছে তোমার 30 গুণ করতে হবে। 1500 সাথে 30 গুণ করলে কত আসে বলো? মেবি 45,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে কার ক্ষেত্রে থামানো তোমার থামাতে কে আগে থামবে বলো? যার ভরবেগ কম সে আগে থামবে। কেন সে আগে থামবে? কারণ ভরবেগ তো তার যদি থামাইতে হয় তাহলে ভরবেগ এখান থেকে কি করতে হবে বলো? 0 করতে হবে। তার মানে এইটাই বেসিক্যালি তার ভরবেগের পরিবর্তন। এইটা কিংবা এটা, এর ক্ষেত্রে হচ্ছে এটা তার ভরবেগের পরিবর্তন প্রথমটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে তার ভরবেগের পরিবর্তন। ক্লিয়ার? বুঝা গেছে? এই যে আমরা কই থেকে বুঝলাম জিনিসটা, এই যে টাইম টিটা বের করতে হবে। হ্যাঁ, এখন ধরো তোমার কোশ্চেনটা বলে দেওয়া থাকলো একটা বস্তু এত বেগে যাচ্ছে, তো তার উপর একটা নির্দিষ্ট মানে বল প্রয়োগ করা হলো, তাহলে কতক্ষণ পরে বস্তুটা থেমে যাবে আর কি, এটা বের করতে বলছে। আমরা কিন্তু তখনও ঠিক সেম একই স্টাইলে বের করে ফেলতে পারতাম যে এফ টি ইকুয়াল টু হচ্ছে এই দুইটা যে কোনো একটা, যেটা কথা বলতো সেটা আর কি। ক্লিয়ার? ওকে, তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। ফিজিক্সের যে নেক্সট কোশ্চেনটা যেটা আসছে সেই কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল আমরা একটু পড়ার চেষ্টা করি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমি তোমাদের আরেকবার রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে বারবার বলতেছি যে আমাদের এই 22শে আগস্ট থেকে আসলে সিট বেশি না, তো আমাদের যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে পরে আসলে রেজিস্ট্রেশন করলেও
ওই রকম ভাবে পসিবল হবে না আর কি, যে বাড়ানো আর কি হঠাৎ করে চাইলেই বাড়ানো সম্ভব না। তো তোমরা যারা করতে চাও তারা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হচ্ছে ফর্মটা ফিল আপ করে যা যা চাওয়া হয়েছে ফর্মে তোমরা দেখলেই বুঝতে পারবো, জাস্ট ফিল আপ করে সাবমিট করে ফেলো। আমরা 22 তারিখ থেকে শুরু করব আমাদের প্রোগ্রাম, ফার্স্ট ইয়ারের যে প্রোগ্রামটা আর কি। ওকে, এইচএসসি ফার্স্ট ইয়ার আমরা হচ্ছে বেসিক্যালি ফিজিক্স আর ম্যাথ দেখবো আর কি। হ্যাঁ, ফিজিক্স আর হচ্ছে ম্যাথ 4 মাসের কোর্স, 4 মাসে ইনশাআল্লাহ আমরা ফার্স্ট পেপারের শেষ করে ফেলবো আর কি, ফার্স্ট পেপার শেষ করবো আর কি। এটা হচ্ছে আমাদের টার্গেট। আসলে তো অনেক টাইম নষ্ট হয়ে গেছে, তো চাচ্ছি হচ্ছে তাড়াতাড়ি জানি তোমাদের এই টাইমটা জানি কভার করতে পারো আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে 3 কেজি ভরের 3 কেজি ভরের কোন বস্তু 3 মিটার পার সেকেন্ড থেকে কোন বস্তুর বেগ 3 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড করতে কি পরিমাণ কাজ করতে হবে? কি পরিমাণ কাজ করতে হবে, কিংবা ধরো জিজ্ঞেস করছে কৃত কাজের মান বের করো আর কি, কি পরিমাণ কাজ করতে হবে। বুঝা গেছে? ওকে, তো দেখো এখন এখানে এই কোশ্চেনটা আমরা কিভাবে করতে পারি? আমরা সবাই আশা করি কাজ শক্তি উপপাদ্য পড়ছি। কাজ শক্তি উপপাদ্য কি বলো? কাজ শক্তি উপপাদ্য হচ্ছে তোমার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, মানে গতিশক্তির পরিবর্তনই হচ্ছে তোমার কৃত কাজ W। হ্যাঁ, এটা কি বলো? কাজ শক্তি উপপাদ্য কি ছিল? তোমার গতিশক্তির পরিবর্তন সমান সমান হচ্ছে কি বলো? সমান সমান হচ্ছে কৃত কাজ। এটাকে আমরা কি বলতেছি বলো? এটাকে আমরা বলতেছি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য। কাজ শক্তি উপপাদ্য, ঠিক আছে? তো দেখো এই ফর্মুলা দিয়ে, এই থিওরি দিয়ে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। কৃত কাজ বের করতে বলছে, জাস্ট তোমার কি বলে যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির পরিবর্তনটা বের করলে তুমি W পেয়ে যাবে। তাহলে গতিশক্তির পরিবর্তন কিভাবে বের করে বলো? হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার না বলো? হাফ m v স্কয়ার মাইনাস হাফ m u স্কয়ার। তুমি হাফ m চাইলে কমন নিতে পারো, কমন নিয়ে v স্কয়ার মাইনাস u স্কয়ার লিখতে পারো। তো এখন তোমার সবগুলো দেওয়া আছে। দেখো m মানে হচ্ছে ভর, কত দেওয়া আছে? ভর 3। শেষ বেগ কত দেওয়া আছে? 5। আদি বেগ কত দেওয়া আছে? 3। তাহলে কি আসছে দেখো 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। 25 থেকে 9 গেলে কত আসে বলো? 16। 25 থেকে 9 গেলে কত আসে? 16। 16/2। 16/2 মানে হচ্ছে কত বলো? 16/2 মানে হচ্ছে 8। 8 into 3 মানে হচ্ছে 24। তাহলে কত অ্যান্সার হবে বলো? 24 জুল। ক্লিয়ার? ওকে, 24 জুল হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, দেখো আমরা তাহলে নেক্সট সামনে যাই, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল? নেক্সট কোশ্চেনটা আমরা একটু পড়ার চেষ্টা করি, এটা মুছে দেই। তো দেখো যে কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ। তুমি যদি মানে তোমার সবকিছু যদি এট এ টাইম মাথায় থাকে, মানে ফিজিক্সের এই থিওরিগুলো, বেসিক যে জিনিসগুলো আর কি আছে আমরা পড়ছি যেগুলো আর কি, সেগুলো যদি মাথায় রাখো তো তোমার আশা করি প্রবলেম হবে না আর কি। আমরা এই কোশ্চেনগুলো আসলে সলভ করতেছি তোমাদের যে একটা কনফিডেন্স গ্রো করানোর জন্য আর কি, ঠিক আছে? যে জানি তোমরা পরীক্ষার সময় মানে যে একটা ভার্চুয়াল যে এক্সামটা হবে সেই এক্সামের সময় তোমাদের জানি কোনো সময় জানি যে মনে না হয় যে আমি একটু এই অন্য কারো হেল্প নেই, কিংবা একটা যেটা আমাদের করতে বলে নাই সেটা করতেছি আর কি। তো বারবার ওয়ার্নিং করতেছি, এটা করলে যদি তারা যদি কোনোভাবে বুঝতে পারে যে তুমি এখানে কোনো অসদুপে অবলম্বন করছো, তাহলে তোমার কিন্তু সাথে সাথে তারা এক্সপেল করে দেবে আর কি, মানে তোমার খাতায় দেখবে না। হ্যাঁ, তো একটু খেয়াল সিরিয়াসলি নাও ব্যাপারটা। আশা করি তোমরা কেউ সেই জিনিসটা করবে না আর কি। হ্যাঁ, তো দেখো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল আমরা একটু পড়ার চেষ্টা করি। সেটা ছিল হচ্ছে যে 60 কিলোমিটার পার আওয়ার। কি বলো? 60 কিলোমিটার পার আওয়ার বেগের বেগ বিশিষ্ট বস্তুতে, এত বেগ বিশিষ্ট বস্তুতে, কোশ্চেন আসলে আমাকে একজন দিছে আর কি, ঠিক আছে? তো তার দেওয়া কোশ্চেন আমি সলভ করতেছি, তো এখানে লেখাটা ঠিক মতো ক্লিয়ার না আর কি। তো 60 কিলোমিটার পার আওয়ার বেগ বিশিষ্ট বস্তুতে 5 সেকেন্ড 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দেওয়া হলো।
মিটার পার সেকেন্ড স্কয়ার তাড়িত করা হলে শেষ বেগ কত? এটা তো ডাল ভাত কোশ্চেন আর কি, ঠিক আছে। ডাল ভাত কোশ্চেন মানে কি বলতো তো? ডাল ভাত কোশ্চেন মানে ডাল ভাত খাইতে কি খুব তাড়াতাড়ি খাই ফেলা যায় না? তো এই কোশ্চেনটা হচ্ছে ওই রকম আর কি। হ্যাঁ, যে আমরা সবাই কিন্তু ফর্মুলাটা পড়ছি যে v কি বলো, শেষ বেগ আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। আদি বেগ কত দেওয়া আছে? 60 কিলোমিটার পার আওয়ার। এখন এই কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করাটাই কিন্তু আসলে একটু মেইন তোমার যে প্রবলেম সেটা। হ্যাঁ, তো 60 কে বেসিক্যালি দেখো, আমি একবার একটু জিনিসটা একটু লিখে দেই। কিলোমিটার পার আওয়ার কে তুমি যদি 3.6 দিয়ে ভাগ করো তাহলে যে ভ্যালুটা আসে সেটাই হচ্ছে মিটার পার সেকেন্ডে পাওয়া যায়। হ্যাঁ, মানে এই জিনিসটাকে যখন আমি 3.6 দিয়ে ভাগ করতেছি তখন হচ্ছে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসছে। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে কেন জিনিসটা এমন হচ্ছে আর কি, 3.6 দিয়ে কেন ভাগ করতেছি। হ্যাঁ, তো এখন জিনিসটা হচ্ছে দেখো কি ছিল, 60 কিলোমিটার পার আওয়ার। এই জিনিসটা মানে কি আসলে খেয়াল করো তো, যে 60 কিলোমিটার বাই অন আওয়ার বলা যায় না? অন আওয়ার মানে কত বলো? 60 কিলোমিটারে যদি আমরা মিটারে নেই কি লিখতে পারবো? 60 × 10³ মিটার। আর নিচেটারে আমরা কিসে নিতে চাই? সেকেন্ডে। 1 আওয়ার মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড, ঠিক আছে। পরে 1000 এর নিচে নিয়ে আসো, দেখবা নিচে আসতেছে 3.6, মানে 60 বাই 3.6 মিটার পার সেকেন্ড। তার মানে 60 মিটার পার সেকেন্ডও যা, সরি 60 কিলোমিটার পার আওয়ারও যা, 60 বাই 3.6 মিটার পার সেকেন্ডও সেই একই কথা। ক্লিয়ার? তো এই জিনিসটাই তোমার বেসিক্যালি ইম্পর্টেন্ট। তো তুমি এখানে 60 বাই 3.6 বসাও, পরে তুমি তোমার এর ভ্যালু যেটা আছে সেটা বসাও, আর টাইম যেটা আছে, টাইম আছে হচ্ছে 5 সেকেন্ড। তাহলে কত আসে দেখো, যে 10 পয়েন্ট সামথিং কিছু একটা আসার কথা আর কি। হ্যাঁ, 10 পয়েন্ট না, মানে 60 কে 3.6 দিয়ে ভাগ করলে তো তোমার ভালোই আসে, কত 18 এর মতো আসে, মেবি 18 কিংবা 16, যাই হোক হোয়াটএভার, একটু ক্যালকুলেটর করে দেখো আর কি। তো এই ছিল হচ্ছে মোটামুটি কোশ্চেন। আমরা সামনে কোশ্চেনে চলে যাই। ফিজিক্সের যে নেক্সট যে কোশ্চেনটা আছে, নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সরি 20 ডিগ্রি না, 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রবি একজনের নাম আর কি। হ্যাঁ, রবি মানে তো আবার সূর্য ভেবন আর কি। হ্যাঁ, রবি 0.12 সেকেন্ডে পর প্রতিধ্বনি শুনতে পায়। প্রতিধ্বনি শুনতে পায়। প্রতিধ্বনি শুনতে পায়। তো এখন কোশ্চেন হলো যে সে উৎস থেকে কত দূরে ছিল? সে উৎস থেকে কত দূরে ছিল? দেখো, ধরো লোকটা এখানে দাঁড়ানো, যে রবি যে সে হচ্ছে এখানে দাঁড়ানো, এখানে হচ্ছে তোমার যে সোর্স যেটা সেটা আছে। হ্যাঁ, মানে যেখান থেকে বাধা পেয়ে আবার শব্দটা এখানে ফিরে আসবে। তো এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত বলো? এই ডিসটেন্সটা d। তো সাউন্ড এখান থেকে যাচ্ছে, যে আবার ফিরে আসতেছে, তো ফিরে আসলে টোটাল কত ডিসটেন্স সে অতিক্রম করে? 2d। তাহলে 2d বাই t ইকুয়াল টু হচ্ছে কি শব্দের বেগ, তাই না? শব্দের বেগ কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আছে দেখো এখন? 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আমরা সবাই কিন্তু জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত বলো তো, তোমরা একটু মনে করার চেষ্টা করো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত। দাঁড়াও, একটু ঘুরে গেছে, ঠিক আছে মেবি এখন। আচ্ছা, ঠিক আছে। দেখো যে কোশ্চেনটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত বলো? 332 মিটার পার সেকেন্ড। তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে তুমি যদি তাপ টেম্পারেচার যদি বাড়াও তাহলে বাতাসে কিন্তু শব্দের বেগটা বাড়ে। হ্যাঁ, কতটুকু করে বাড়ে? প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য তোমার হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে।
তাহলে তুমি আমার এই সহজ কোশ্চেনটার অ্যান্সারটা দাও তো ভাই, যে এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত হবে আর কি। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা যেটা হবে সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ ইকুয়াল টু কত বলো, 332। এটা তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিলই, তারপরে কত ডিগ্রি বাড়ছে দেখো, টেম্পারেচার 30 ডিগ্রি, তাহলে 30 ইনটু 0.6। কেন? কারণ প্রত্যেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0.6 মিটার পার সেকেন্ড করে বাড়ে, তাহলে 30 ডিগ্রির জন্য কতটুকু বাড়বে, 30 ইনটু 0.6। কার থেকে বাড়বে, 332 থেকে। কেন? 332 হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগ আর কি, ঠিক আছে, তার মানে এত মিটার পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত আসছে দেখো, 30 ইনটু 0.6 মানে কত বলো। কিছু কিছু ক্যালকুলেশন আছে যেগুলো কিন্তু তুমি চাইলে মানে ক্যালকুলেটর আগে করে ফেলতে পারো। 318 তুমি জানো না, তাহলে 30 ইনটু 0.6 গুণ করলে যে 18 আসবে সেটা কিন্তু কোনো আহামরিক কিছু না, মানে 3 আর 6 গুণ করা আর হচ্ছে তোমার 30 আর 0.6 গুণ করা একই কথা। 10 কে তুমি 0.6 দিয়ে গুণ করে দাও, 6 চলে আসতেছে, তাহলে 3 কি 30 কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। তো এইভাবে করে তুমি তোমার ক্যালকুলেশন গুলো দেখো, তোমার টেবিলের উপরে ক্যালকুলেটর আছে, তুমি ক্যালকুলেটর আনবা, অন করবা, ধরো বন্ধ হয়ে আছে, অন করবা, চাপবা, তারপরে তুমি এখানে লিখবা, অনেক সময় চলে যাবে, কিন্তু সেই সময় তোমার মাথায় এখানে করা হয়ে যাবে। হ্যাঁ, একটু ফাস্ট চিন্তা করতে হবে। তাহলে দেখো 18 আর 32 মানে হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। তার মানে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা কত বলো, 350 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, তো এখন এই যে আমরা এখন এখানে এই ফর্মুলাটা ইউজ করব, করে ডি এর মানটা বের করব। টি দেওয়া আছে, কত সেকেন্ড পরে বের করছে সেই টি এর মানটা দেওয়া আছে। তাহলে 2d কত আসছে, বেসিক্যালি vt মানে 350, v মানে 350, t মানে হচ্ছে 0.12 পরে তুমি একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে দেখবা যে তুমি তোমার যে d দূরত্ব সেই দূরত্বটা পেয়ে গেছো আর কি, ঠিক আছে। তাহলে তোমার এটাই হচ্ছে তোমার অ্যানসার, ফাইনাল যে অ্যানসার সেটা আর কি। ক্লিয়ার? ওকে, তো দেখো এখন তাহলে আমরা নেক্সট সামনে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল? তো তোমরা সবাই দেখতেছো কোশ্চেনগুলো কিন্তু আসলে খুব বেশি টাফ না, মানে তুমি যদি একটু মাথা ঠান্ডা রাখো তাহলে খুব সুন্দর মতো করে কোশ্চেনগুলো পারবে আর কি। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে সংকট কোণের প্রতিসরণ ও অবিলম্বের মধ্যে পার্থক্য কত। সংকট কোণের ক্ষেত্রে প্রতিসারক রেখা ও অবিলম্বের ভিতর কোণ কত। সংকট কোণে প্রতিসারক, হ্যাঁ প্রতিসারক মানে প্রতিসরণ করার পর যে রেখাটা আমরা পাই, প্রতিসারক রেখা ও অবিলম্বের মধ্যবর্তী কোণ কত। মধ্যবর্তী কোণ কত, কোণের বানান দন্তের না, এটাই দেখা গেল বাংলায় কোশ্চেনে আসলো আর কি, ঠিক আছে। কোণের বানান হচ্ছে মূর্ধন্য, ঠিক আছে। আর যদি কোনো কথা বলি যে কোনো তখন হইতেছে ন দন্তের ন আর কি, যাই হোক। তো এখন এইখানে জিনিসটা কি, সংকট কোণ কি, তোমার তো আগে এই জিনিসটা বুঝতে হবে, তাই না। তো ধরো এটা হচ্ছে মাধ্যম এ, এটা হচ্ছে মাধ্যম বি, মানে এটা হচ্ছে তোমার হালকা মাধ্যম, এটা হচ্ছে তোমার ঘন মাধ্যম। তো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন একটা নির্দিষ্ট কোণের একটা মান আছে, যেই কোণে আপতিত হলে তোমার তার যে প্রতিসরণ কোণটা হয়েছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে তোমার অবিলম্ব। এটা কি বলো, এটা হচ্ছে তোমার অবিলম্ব। এটা কি, এটা হচ্ছে তোমার সেই প্রতিসারক রেখা, মানে যে রেখাটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে এদের সংকট কোণের ক্ষেত্রে এই অবিলম্ব প্রতিসারক রেখার মধ্যবর্তী কোণটা কত বলো, 90 ডিগ্রি। তো এই কোশ্চেন তো তুমি দেওয়ার সাথে সাথে তুমি অ্যান্সার করে ফেলতে পারবে আর কি। অ্যান্সারটা তাহলে কত হবে দেখো, অ্যান্সার হবে হচ্ছে 90 ডিগ্রি। সবাই কি ক্লিয়ার? ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি ছিল দেখো, নেক্সট কোশ্চেনটা আমরা একটু লিখি এখানে। তো সংকট কোণ রিলেটেড জিনিসপত্রগুলো একটু দেখবা বাসায়, সংকট কোণ কি ছিল। দেখো এই প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছে, তোমরা যদি শুধু এই টপিকগুলোও যদি একটু দেখে যাও বই থেকে, তাহলে দেখবা যে অনেকগুলো তোমার কমনই পড়ে গেছে আর কি। হ্যাঁ, তো একটু মাথা ঠান্ডা করে আমাদের যে ক্লাসটা আছে এই ক্লাসটাও যদি একটু মনোযোগ সহকারে দেখো, তারপর তোমার কোশ্চেন দেখলে মনে হবে যে তো পরিচিত, আমি তো শুনছি এই টাইপের কিছু আর কি, কিছুদিনের ভিতরেই আর কি। হ্যাঁ, তো
তো দেখো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যায়। নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন যে তোমার যদি ক্ষেত্রফলের অনুপাত পিস্টনের পিস্টন দ্বয় পিস্টন দ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত 3:1, পিস্টনের ক্ষেত্রফলের অনুপাত 3:1 হয়। 3:1 হলে বড় পিস্টনে, বড় লিখে ফেলছি, বড় লিখতে যাই আর কি, যাই হোক বড় পিস্টনে প্রযুক্ত বল হ্যাঁ, বড় পিস্টনে প্রযুক্ত বল 1500 নিউটন হলে ছোট পিস্টনের প্রযুক্ত বলের মান কত আর কি। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এটা যে ছোট পিস্টনে প্রযুক্ত বল কত। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কোশ্চেন। তো আমাদের এই কোশ্চেনটা সলভ করতে হবে। আমরা যদি একটু জাস্ট ছবিটা একটু আঁকতাম তাহলে কিন্তু তোমাদের কাছে দেখতে ব্যাপারটা বুঝতে কিন্তু জিনিসটা অনেক সহজ হয়ে যেত। ধরো আমাদের কাছে এখানে এমন একটা জিনিস আছে যে এখানে একটা পিস্টন আছে। তো এই পিস্টনের যে মুখটা, সেই মুখটা হচ্ছে তোমার একটু বেশি চিকুন, আর এই পাশে যে পিস্টনটা আছে সেই পিস্টনের মুখটা একটু তুলনামূলকভাবে মোটা আর কি। ঠিক আছে, তো এর যে ক্ষেত্রফলটা হচ্ছে A1, এর ক্ষেত্রফলটা হচ্ছে A2। এটা হচ্ছে বড় পিস্টন, এটা ছোট পিস্টন, মানে যে প্রেসার দেয়, যে আর কি চাপ দেয়, এদিক দিয়ে চাপ দিলে এটা নিচে নেমে আসে কিংবা উপরে উঠে আসে আর কি। ঠিক আছে, তো এখন জিনিসটা কি দেখো, জিনিসটা হচ্ছে যে এইখানে তোমার যে বলটা পড়তেছে সেই বলটা হচ্ছে F1, আর এইখানে যে বলটা পড়তেছে সেই বলটা হচ্ছে F2। তো ব্যাপারটা কি আসলে, যে এটা যেহেতু একটা বদ্ধপাত্রের ভিতরে আছে, তাহলে সব জায়গায় চাপটা কি থাকবে বলো? চাপ হচ্ছে সমান থাকবে। আমরা চাপ মানে কি জানি বলো? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলে যে প্রযুক্ত যে বলটা সেটাকে কি বলে বলো? সেটা হচ্ছে চাপ বলে। তাহলে আমরা কি বলতে পারি দেখো, আমরা বলতে পারি যে F1/A1 ইকুয়াল টু হচ্ছে কি বলো? F2/A2। তো আমরা তো বড়টার ক্ষেত্রে কত প্রযুক্ত বল সেটা আমরা জানি, তাহলে আমাদের জাস্ট F1 বের করতে হবে। F1 ইকুয়াল টু কি বলো? F2 ইনটু A1/A2। হ্যাঁ, F2 ইনটু A1/A2। F2 কত? 1500 দেওয়া আছে। ঠিক আছে, A2 হচ্ছে বড়, তার মানে হচ্ছে A1/A2 মানে হবে হচ্ছে 1/3। তাহলে কত আসতেছে দেখো? 50 নিউটন আসতেছে। তো এটা খুব সহজভাবে বোঝা যায় যে এটা যদি 1500 হয় তাহলে ছোট পিস্টনে তোমার প্রযুক্ত বলের মান তোমার কি হবে বলো? প্রযুক্ত বলের মান কম হবে। প্রযুক্ত বলের মান কতটুকু কম হবে তোমার? এটার ক্ষেত্রে যদি 1500 হয়, ওটার ক্ষেত্রে হবে হচ্ছে তোমার 500। আচ্ছা 150 লিখছি না, সরি, 1500 হলে এটা হচ্ছে 500 হবে, 50 না। দেখছো এই ছোটখাটো ভুল, ধরো তোমার অপশনে 500 আছে আবার 50 আছে, তুমি ঝুলে মনে করো যে 50 অ্যান্সার দিয়ে আসলা, সেই ক্ষেত্রে কিন্তু সহজ একটা কোশ্চেন তোমার ভুল হয়ে গেল আর কি। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ওকে, তো এরপর হচ্ছে তোমার একটা কোশ্চেন আছে যে থিওরি টাইপের কোশ্চেন। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারছো। এরপর হচ্ছে একটা থিওরি টাইপের কোশ্চেন আছে। থিওরি টাইপের কোশ্চেনটা কি আমরা একটু দেখি। দেখো থিওরি টাইপের কোশ্চেনটা হচ্ছে যে গাড়ির চাকার গতি কি ধরনের ঘটনা বলো? আবর্তন গতি। গাড়ির চাকার গতি কি গতি বলো? এই যে কত প্রকার গতি আছে না, পর্যাবৃত্ত গতি, সরলরৈখিক গতি। তো গাড়ির চাকার গতি হচ্ছে কি গতি বলো? এখানে অপশনে আবর্তন গতি আছে, আবর্তন গতি হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর নেক্সট কোশ্চেনটা যে ফর্মালডিহাইডের আয়তন কত? মানে ফর্মালডিহাইডের আয়তন কত? আয়তন ঠিক আছে। একটা হচ্ছে তোমার এটা হচ্ছে 40%। কত পার্সেন্ট বলো? 40% ফর্মালডিহাইডের ইয়াতে বলা হচ্ছে মিথানল। হ্যাঁ, মিথানলেরই আরেক নাম হচ্ছে মিথানল না, কিন্তু মিথানল। এটা হচ্ছে একটা অ্যালডিহাইড আর কি, এটা আরেক নাম হচ্ছে ফর্মালডিহাইড। 40% ফর্মালডিহাইডের মিশ্রণকে কি বলে বলো? ফরমালিন বলে।
এই কোশ্চেনটা আসছিল। আচ্ছা এইখানে এটা হচ্ছে আয়তনে, আয়তনে একটা কথা মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে আয়তনে, কিন্তু যদি ভরে বলে যে কত পার্সেন্ট ভরের, ভরের ক্ষেত্রে কিন্তু 37%, ফর্মালডিহাইডের 37% ভরের ক্ষেত্রে, আর আয়তনের ক্ষেত্রে হচ্ছে 40%। এটা একটু মাথায় রাখতে হবে আর কি, বইয়ে লেখা আছে এগুলো, তোমরা হয়তো চাইলে দেখতে পারো। তো এরপর যে কোশ্চেনটা ছিল, এরপর কোশ্চেনটা ছিল হচ্ছে তোমার বেসিক্যালি সহজ একটা কোশ্চেন কেমিস্ট্রি। আমরা এখন তো কেমিস্ট্রি দেখতেছি, বুঝতেই পারতেছো যে 0.5 মোল কার্বন ডাই অক্সাইডের প্রমাণ অবস্থা আয়তন কত? 0.5 মোল CO2 এর প্রমাণ অবস্থায় আয়তন কত? প্রমাণ অবস্থায় আয়তন কত? প্রমাণ অবস্থায় আয়তন কত হবে বলো? 1 মোল প্রমাণ অবস্থায় 1 মোলের আয়তন কত? 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। ক্লিয়ার? তাহলে তোমার প্রমাণ অবস্থায় তাহলে 0.5 মোলের কত হবে? 11.2 লিটার। কি হবে বলো? 11.2 লিটার। এটা তো আমরা সেই ছোটবেলা থেকে পড়তে 9 10 এর ফার্স্ট থেকে পড়তে আসতেছি। যাই হোক, তো এরপর বলছে যে সন্নিবেশ সমযোজী বন্ধন কোনটা? নিচের কোনটিতে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে? তো বেসিক্যালি সন্নিবেশ সমযোজী বন্ধন আছে হচ্ছে NH4+ এ। এখানে সন্নিবেশ বন্ধনও আছে আবার সমযোজী বন্ধনও আছে। এখানে হচ্ছে একটা হাইড্রোজেনের সাথে, হ্যাঁ, এখানে যে তোমার নাইট্রোজেন, সেই নাইট্রোজেন হচ্ছে হাইড্রোজেনের সাথে 3টা সমযোজী বন্ধন গঠন করছে, আর নাইট্রোজেনের যে মুক্ত ইলেকট্রনটা তার সাথে এই হাইড্রোজেনের সাথে তোমার সন্নিবেশ বন্ধন গঠন করছে। সন্নিবেশ ও সমযোজী বন্ধন কি তোমরা আশা করি জানো, হ্যাঁ। তারপরে আমি একবার রিপিট করি, সমযোজী বন্ধন হচ্ছে তার যে বন্ধন ইলেকট্রন দুইটা, একটা দেয় হচ্ছে একজন, আরেকটা হচ্ছে আরেকজন দেয়। আর সন্নিবেশ বন্ধনের ক্ষেত্রে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ধরো তোমরা দুই বন্ধু ব্যবসা করবা, তো একজনের কাছে টাকা আছে, একজনের কাছে টাকা নেই, একজন পুরো সব টাকা দিয়ে দিচ্ছে বাট দুইজনই শেয়ারে আছে, তো সেটা হচ্ছে তোমার সন্নিবেশ। এই যে এইখানে তোমার দেখো নাইট্রোজেন 2টা ইলেকট্রন হাইড্রোজেনে দিয়ে দিচ্ছে, তো এটাই হচ্ছে সমযোজী আর হচ্ছে সন্নিবেশের ভিতরে পার্থক্য। তাহলে সন্নিবেশ বন্ধন কোথায় হচ্ছে? এইখানে। আর বাকি 3টা হচ্ছে কি? সমযোজী। তার মানে NH4+ এর ভিতরে তোমার সন্নিবেশ বন্ধনও আছে আবার সমযোজী বন্ধনও আছে। ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত কি? ক্রায়োলাইট, হ্যাঁ, ক্রায়োলাইটের সংকেত কি? ক্রায়োলাইট Na3Al F6, এটা হচ্ছে ক্রায়োলাইটের সংকেত, আমরা সবাই জানি এটা। তো এই টাইপের কিছু কিছু দেখো, ক্রায়োলাইট কিন্তু বেসিক্যালি অ্যালুমিনিয়ামের একটা আকরিক। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখো তো দেখবা যে মোটামুটি প্রত্যেক বারই কিন্তু কোনো না কোনো একটা আকরিকের সংকেত আসছে। ধরো একবার আয়রনের সংকেত আসছে, আয়রনের ধরো 3টা আছে, ম্যাগনেটাইট, কি জানি, লিমোনাইট, ঠিক আছে, হেমাটাইট, আর হচ্ছে কি একটা হচ্ছে ম্যাগনেটাইট। ঠিক আছে, এই 3টা যে আকরিক আছে, 3টাও পড়বা, এটা আসতে পারে পরীক্ষায়। ওকে, তারপর হচ্ছে বেকিং পাউডার মানে খাবার সোডা। খাবার সোডা সংকেত কি বলো? খাবার সোডা সংকেত হচ্ছে তোমার NaHCO3। খাবার সোডা সংকেত কি বলো? NaHCO3। এটা আর দেখাইলাম না। তারপর একটা কোশ্চেন আছে কেমিস্ট্রি কোশ্চেন টাইপের, যে তোমার 20 ml, দেখো কোশ্চেনটা কি, 20 ml 4 গ্রাম H2SO4 দ্রবণের মোলারিটি কত? মোলারিটি কত? তো মোলারিটি বেসিক্যালি হচ্ছে ঘনমাত্রা। ঠিক আছে, তো ঘনমাত্রা বের করা হচ্ছে W/mv দিয়ে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, W হচ্ছে তোমার ভর, মানে টোটাল কি পরিমাণ আছে সেটা, ওয়েট, ওজন না, সরি, ওজন আর ভরটা এক জিনিস না। W হচ্ছে মাস, আর m হচ্ছে তার আণবিক ভর, আর v হচ্ছে তার আয়তন লিটারে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে, তার আয়তনটা হচ্ছে কিসে বলো? আয়তনটা হচ্ছে লিটারে। তাহলে দেখো W কত গ্রাম আছে এখানে? 4। H2SO4 এর আণবিক ভর কত? 98। H2SO4 এর আণবিক ভর কত বলো? 98। আর তোমার এখানে দেখো, এখানে তার যে আয়তন, সে আয়তনটা কত দেওয়া আছে? আয়তন আছে হচ্ছে তোমার 20 × 10⁻³ 10⁻³ কেন দিলাম বলো তো? কারণ আগেই বলছি যে এখানে যে ভিটা আছে সেই ভিটাকে তোমার লিটারে নিতে হবে, কারণ মোলারিটির সংজ্ঞাই এইটা
যে কোন পদার্থ 1 লিটারের ভিতরে কি পরিমাণ দ্রবীভূত থাকে সেটাকে বলা হচ্ছে তার মোলারিটি, কত মোল দ্রবীভূত থাকে বেসিক্যালি। তো এই যে দেখো তো খেয়াল করো তো যে C ইকুয়াল টু বেসিক্যালি হচ্ছে তোমার N বাই V, N হচ্ছে তোমার মোল আর V মানে তো হচ্ছে আয়তন, বুঝতেই পারতেছো। তো এই N রেই কিন্তু ভেঙে আসলে লেখা হয়েছে W বাই M। মনে করো তোমার কাছে কেউ কোশ্চেন করলো যে 20 গ্রাম অক্সিজেন মানে কত মোল অক্সিজেন, তুমি কি বের করতে পারবে না? বলো কিভাবে বের করবে? 20 গ্রামকে তুমি কি দিয়ে ভাগ করবে বলো? 32 দিয়ে ভাগ করবে। দেখো আমরা কিন্তু সবসময় বলি যে আণবিক ভরের কোনো একক নেই, কিন্তু বেসিক্যালি আণবিক ভরের কিন্তু একটা একক আছে। সেই এককটা কি বলো তো? গ্রাম পার মোল। মানে 1 গ্রামের ভর হচ্ছে 1 মোলের ভর হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আমরা আসলে এখানে বেসিক্যালি এই কাজটাই কিন্তু করতেছি। খেয়াল করো যে W বাই M করতেছি, তাহলে W বাই M মানে কিন্তু N মোল সংখ্যা। হ্যাঁ, তাহলে মোল সংখ্যা আমরা কিভাবে বের করতে পারি বলো? W বাই M দিয়ে। স্বাভাবিক তাপমাত্রায় pH এর মান কত পানির? 7। যদি অম্ল হয় মানে তার যদি অ্যাসিডিটি বাড়ে তাহলে সেক্ষেত্রে 7 থেকে কমবে, আর যদি অ্যাসিডিটি যদি খারত্ব বাড়ে তাহলে সেক্ষেত্রে হচ্ছে 7 থেকে বেশি হবে pH এর মান, 14 পর্যন্ত হবে। মানে pH এর যে রেঞ্জটা সেই রেঞ্জটা হচ্ছে তোমার 0 থেকে 7 থেকে 14। তো এই 0 থেকে 7 এর ভিতরে হচ্ছে অম্ল বোঝায়, আর 7 থেকে 14 এর ভিতরে হচ্ছে তোমার ক্ষার বোঝায় আর কি। হ্যাঁ, এটা তোমরা পড়ছো কেমিস্ট্রিতে। ওকে, তো নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে 0.5 মোল H2O তে অণুর সংখ্যা কত? 0.5 মোল H2O তে 0.5 মোল H2O তে অণুর সংখ্যা। 1 মোল H2O তে অণুর সংখ্যা কত বলো তো? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক। অ্যাভোগাড্রোর সংখ্যা কি তাইলে কোশ্চেন আসতে পারে? অ্যাভোগাড্রোর সংখ্যা কি বলো? 6.02 × 10⁻23। তাহলে এটা হচ্ছে কত মোলে থাকে? এতগুলো অণু থাকে 1 মোলে। তাহলে 0.5 মোলে কতগুলো থাকবে বলো? 0.5 মোলে থাকবে হচ্ছে তোমার 3.01 × 10⁻23। ঠিক আছে, আবার এইখানে আবার 10⁻23 এর অর্ধেক দিয়ে শোনা আর কি। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করতে হবে শুধু। ওকে, তো দেখো এখন এরপর হচ্ছে বায়োলজি কোশ্চেন। বায়োলজি কোশ্চেনে দেখে আর না যায়, এই ছিল হচ্ছে তোমার মোটামুটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 30টার মতো কোশ্চেন। হ্যাঁ, আর বাকি 20টা কোশ্চেন থাকবে তোমার হচ্ছে বায়োলজি, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান। হ্যাঁ, তো তুমি যদি অলমোস্ট মানে 40-এর যদি উপরে পাও, 40, 42, 43 পাও যদি বুঝো, তাহলে তুমি কোনো মানে একটা সেফ জোনে আসো, চিন্তা করে নিতে পারো আর কি। হ্যাঁ, তো তুমি চেষ্টা করবা যেন তোমার সবগুলাই হয়। হ্যাঁ, কোশ্চেনগুলো কোনোটাই যেন তোমার ভুল না যায়, তারপরও যতটুকু চেষ্টা মানে পারা যায় আর কি, খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, টাইম তোমার এখানে দেখতে পাচ্ছ টাইম ছিল হচ্ছে 50 মিনিট। 50টা কোশ্চেনের জন্য 50 মিনিট টাইম ছিল আর কি, প্রত্যেকটা জন্য 1 মিনিট করে। তো এখানে তোমরা যে কোশ্চেনগুলো দেখছো সেখানে কিন্তু তোমরা দেখছো যে কিছু কিছু কোশ্চেনে কিন্তু তোমার 1 মিনিট পুরো লাগে না, 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে তুমি অ্যান্সার বের করে ফেলতে পারো। হ্যাঁ, তো নেক্সট আমরা সামনে এরকম আরো কিছু কোশ্চেনের সলিউশন করব। তো সেই ভিডিও দেখা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে যারা এখনো আমাদের ওই যে ফার্স্ট ইয়ারে যারা আমাদের সাথে যুক্ত হতে চাও, মানে আমাদের যে 4 মাসের যে কোর্সটা, সেই কোর্সের সাথে মানে 4 মাসে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আর হচ্ছে ম্যাথ ফার্স্ট পেপার শেষ করবো আর কি। হ্যাঁ, ফার্স্ট আগাবো আর কি সবার থেকে। তো যাই হোক, তো তোমরা চাইলে সেখানে যে রেজিস্ট্রেশন করতে পারো, আমার এখানে লিঙ্ক থাকবে, কিংবা আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে তোমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস তাছাড়া আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে পারো আর কি। ওকে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। আমরা এর ভিতরে এরকম র্যান্ডম ফার্স্ট ইয়ারদের জন্য তোমার এই যে অ্যাডমিশন বেসড যে কোশ্চেনগুলো 9-10 সেগুলো সলভ করবো আর কি। ওকে, আল্লাহ হাফেজ, সুস্থ থাকো সবাই।